একজন মানুষ বহু বছর সৎকর্ম করার পর পাপাচারে লিপ্ত হয়ে পড়তে পারে আর পাপাচারী হিসেবেই মৃত্যুবরণ করতে পারে। আবার একজন বহু বছর পাপাচারে লিপ্ত থাকার পর সৎকর্মে একাত্ম হতে পারে এবং সৎকর্মশীল হিসেবে মৃত্যুবরণ করতে পারে। আলস্য ও কর্মবিমুখতা যাকে পিছিয়ে দেয়। সৎকর্মে যে পিছিয়ে পড়ে বংশ পরিচয় তাকে কখনো এগিয়ে দেবে না। ধীর স্থিরভাবে কাজ করুন, সহনশীল হন। মানুষের মাঝে এই দুইটি গুণকে আল্লাহ বেশি পছন্দ করেন। আসসালামু আলাইকুম, আমি নাসরিন নাহার আছি আপনাদের সাথে। বাংলাদেশি ব্লগার নাসরিন চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আগরবাতি জ্বালাতে আমি খুব পছন্দ করি, কারণ আগরবাতির ফ্লেভারটা আমার কাছে ভীষণ ভালো লাগে। একটা সময় ছিল আমি একদম প্রতিদিনই আগরবাতি জ্বালাতাম নিয়ম করে। এখনও জ্বালাই, তবে আগের মতো এরকম নিয়ম করে হয় না। যখন বেশি বৃষ্টি হয়, ওয়েদারটা ভালো থাকে না, রোদ ওঠে না, তখনই বেশি জ্বালানো হয়। বিয়ের পরে আমি যখন বাসায় আসি, মাইমুনার বাবা আমাকে ধূপ জ্বালাতে বলতো, আমি কিন্তু ধূপ জ্বালাতাম। ধূপের ফ্লেভারটা আমার কাছে বেশ ভালো লাগতো। আসলে আগরবাতি, ধূপ এইগুলা জ্বালালে বাসায় পোকামাকড়ের উপদ্রব একেবারেই কম থাকে। পাশাপাশি বাসার ভিতর থেকে যে একটা ব্যাড স্মেল বের হয় সেটা কিন্তু থাকে না। আলাদা করে রুমে স্প্রে দেওয়ার প্রয়োজন হয় না। আমার দাদি শাশুড়ি অর্থাৎ মাইমুনার বাবার দাদি, মাইমুনার বাবার মুখেই শুনেছি দাদি নাকি ধূপ জ্বালাতেন। তো বিয়ের পরে যখন বাসায় আসি তখন মাইমুনার বাবাও আমাকে ধূপ জ্বালাতে বলতো। আমিও ধূপ জ্বালাতাম, তবে ধূপ জ্বালানো একটু ঝামেলার মনে হয়। নারকেলের খোসাগুলো ছোট ছোট করে কাটা, ওটাই বেশি ঝামেলার, যার কারণে পরবর্তীতে আমি আগরবাতি জ্বালাতাম। আর সেটা এখনও করি, তবে আগের থেকে একটু কমে গেছে। অনেকের ধারণা এগুলা শুধু সনাতন ধর্মের লোকেরাই করে থাকে, কিন্তু এটা একদমই ভুল ধারণা। আমরা মুসলিমরা যখন মারা যাই তখন কিন্তু আগরবাতি জ্বালানো হয়। তাছাড়া মুসলিমদের ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানে যেমন মিলাদ, মাহফিল, এগুলাতেও কিন্তু আগরবাতি জ্বালানো হয়। আগরবাতি একটি পবিত্র জিনিস। যাই হোক, এরপরে আমি চলে আসলাম রান্নাঘরে। আজ আমি একটু ছাতু তৈরি করব। ছাতু তৈরির জন্য এখানে আমি গম নিয়েছি, চীনাবাদাম নিয়েছি, রাজমা ডাল নিয়েছি। আর শুরুতেই দেখতে পেয়েছিলেন আমি কিছু চিড়া নিয়েছিলাম। চিড়াগুলোকে সুন্দর করে চেলে তারপরে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম। এরপরে আমি গমগুলা ভেজে নিয়েছি, আর এখন আমি রাজমা ডাল আর চীনাবাদাম একসঙ্গে ভেজে নেব। তো আমার ডাল আর বাদামগুলাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তো ওগুলা ঠান্ডা হতে দিয়ে এই সাইডে আমি গম আর চিড়াগুলা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, কারণ এগুলা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখানে আমি যে উপকরণগুলো নিয়েছি, চাইলে এছাড়াও আরও অন্যান্য উপকরণ নেওয়া যায়। আবার চাইলে যে কোনো এক ধরনের উপকরণ দিয়েও কিন্তু ছাতু তৈরি করা যায়। যেমন শুধুমাত্র ছোলা দিয়ে ছাতু তৈরি করা যায়, গম দিয়েও ছাতু তৈরি করা যায়। আবার চাইলে আমার মতো এভাবে বিভিন্ন উপকরণ দিয়েও কিন্তু ছাতু তৈরি করা যায়। চিড়া আর গম দুইটা একসঙ্গে ব্লেন্ড করে আমি এরকম একটা পাউডার বানিয়ে নিয়েছি। এখন বাকি যে উপকরণগুলো আছে সেগুলাও একইভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার সময় অবশ্যই আমার মতো এভাবে থেমে থেমে ব্লেন্ড করতে হবে, না হলে কিন্তু ব্লেন্ডারের মোটর নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কোনো কিছু যখন অনেক সময় ধরে ব্লেন্ড করা হয় সেক্ষেত্রে কিন্তু ব্লেন্ডারের মোটর নষ্ট হয়ে যেতে পারে, তাই থেমে থেমে করাই ভালো। আর থেমে থেমে ব্লেন্ড করলে ব্লেন্ড করাও কিন্তু অনেক সুন্দর হয়। তো আমি বাদাম আর রাজমা ডাল একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি।
আর ব্লেন্ড করার পরে এই পাউডারটা এরকম হয়েছে। যেহেতু এটার মধ্যে বাদাম ছিল তো কিছুক্ষণ ব্লেন্ড করার পর বাদাম থেকে তেল ছেড়েছিল, যার কারণে একটু ভেজা ভেজা লাগছে, তো সমস্যা নাই। আমি চিড়া আর গমের যে মিশ্রণটা করেছি সেটা কিন্তু একেবারে ড্রাই, তো সেটার সঙ্গে মিশিয়ে নিলে কিন্তু ভেজা ভাবটা চলে যাবে। আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এরপরে এটাকে একটা এয়ারটাইট কাচের কৌটার মধ্যে সংরক্ষণ করব। চাইলে এটা বাইরে রাখা যায়, তবে আমি বলবো বাইরে না রাখাই ভালো। এটা আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব। ছাতু কিন্তু অনেক পুষ্টিগুণে সমৃদ্ধ একটি খাবার। এটা কিনতেও পাওয়া যায়, আবার চাইলে আমার মতো এভাবে বাসায়ও কিন্তু বানিয়ে নেওয়া যায়। বানানো তেমন কোনো ঝামেলা না, খুব সহজেই বানানো যায়। বেলকনিতে এসেছিলাম মেহেদি পাতা তোলার জন্য, তবে এসে দেখি এগুলা শুকিয়ে গিয়েছে। গত পরশুদিন পরিষ্কার করে দিয়েছিলাম। এগুলা যেহেতু সুতার তৈরি তাই শুকাতে একটু সময় লেগেছে। তাছাড়া কিন্তু প্রতিদিনই একবার দুইবার করে বৃষ্টি হচ্ছে, যার কারণে শুকাতে একটু সময় লেগেছে। ছাদে দিতে পারি নাই, বেলকনিতে রেখেই শুকিয়েছি। তো ওগুলাকে বাসায় এনে তারপরে আবার লাগিয়ে দিয়েছি। তো ভাবলাম এটা করে তারপরে মেহেদি পাতা তুলবো, না হলে এটা করা হবে না। আমরা মহিলারা কিন্তু এরকমই, একটা কাজে যাই আর করি আরেকটা, কারণ সারাদিন এত কাজ করতে হয়, কাজ যেন করেই শেষ করা যায় না। একটা করতে গেলে আরও 10টা চোখের সামনে ভাসতে থাকে। তো আমি কিন্তু আবারও চলে আসছি বেলকনিতে সেই মেহেদি পাতাগুলা তোলার জন্য। গাছটাতে অনেকগুলা পাতা হয়েছে মাশাআল্লাহ। পাতার ভারে গাছটা সোজা হতে পারছে না, আর অনেকগুলা ডালও হয়েছে। তো এখন আমি পাতাগুলা তুলে নিব। পাতাগুলা তোলার পর আমি কিন্তু ডালগুলা একটু ছেটে দিব, তাহলে নতুন করে আবারও ডাল হবে এবং সুন্দর পাতাও গজাবে। অনেক দিন কিন্তু গাছ থেকে মেহেদি পাতা তোলা হয় না, সময় পাচ্ছিলাম না, তাই তোলা হচ্ছিল না। এর মাঝে কিন্তু অনেক পাতা ঝরেও গিয়েছে। তো আমি পাতাগুলা তুলে নিয়ে তারপরে গাছের ডালগুলা কেটে দিয়েছি, আর কিছু ডাল আছে, সবগুলা পাতা তোলা হয়নি কারণ অনেকগুলা পাতা হয়েছে। এই তো দেখেন, এখানে কিন্তু বেশ অনেকগুলা পাতা হয়েছে। এগুলাকে এখন এভাবেই রেখে দিব, পরবর্তীতে সময় করে বেটে নেব। কিচেনের এই সেলফটা আমি সকালেই পরিষ্কার করে রেখেছিলাম, পানি ঝরে গিয়েছে, এখন জায়গা মতো গুছিয়ে রাখছি। আজ আমি কিন্তু পুরো রান্নাঘরটাকে ডিপ ক্লিন করেছি। সেই ঈদের আগে ডিপ ক্লিন করেছিলাম, এরপরে আর করতে পারি নাই কারণ সময় পাচ্ছিলাম না। আমার 3 প্রিন্সেসের যেহেতু পরীক্ষা হচ্ছিল তাই ওদেরকে একটু বেশি সময় দিচ্ছিলাম। এখন যেহেতু ওদের স্কুল বন্ধ তাই ভাবলাম এই সময়টাকে কাজে লাগাই। গতকাল আমি কিন্তু পুরো বাসার ঝুল ঝেড়েছি। তো এরকম আমার যে কাজগুলো করা প্রয়োজন সে কাজগুলো আমি কিন্তু করে নিচ্ছি। দেখেন, আমি কিন্তু রান্নাঘরের এই অলগুলাও খুব সুন্দর করে পরিষ্কার করেছি, আর এখন কিন্তু দেখতে একদম নতুনের মতো চকচক করছে। যে কোনো জিনিস যখন পরিষ্কার করা হয় তখন দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, বিশেষ করে রান্নাঘর যখন পরিষ্কার করি তখন আমার মনের মধ্যে অন্যরকম একটা শান্তি ফিল হয়। যাই হোক, এখন আমি দুপুরের জন্য রান্না করব।
মাইমুনার বাবা বাসায় নাই, ও গ্রামের বাড়িতে গিয়েছে। আর আমি কিন্তু সকাল থেকে অনেক কাজ করেছি, তাই দুপুরে রান্নার তেমন কোনো ঝামেলা করছি না। একদম শর্টকাট উপায়ে খিচুড়ি রান্না বসিয়ে দিব। আজ আমি কিন্তু কাটা মশলায় খিচুড়িটা রান্না করব। এখানে আমি কোনো বাটা মশলার ব্যবহার করব না। পেঁয়াজ রসুন সবে আমি কুচি করে কেটে দিয়েছি। আর জিরার গুঁড়া না দিয়ে এখানে আমি গোটা জিরা দিয়েছি। এখন আমি হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। চাল আর ডাল আমি আগেই ধুয়ে পানি ঝরাতে দিয়েছিলাম। এখানে আমি ভাতের চাল আর মুসুরির ডাল নিয়েছিলাম। চাল ডাল সম পরিমাণে নিয়েছিলাম। রান্নাটা খুব সিম্পলভাবে করছি, তবে খেতে কিন্তু অনেক মজা হয়। আমার কাছে বাটা মশলার থেকে কাটা মশলার খিচুড়িটাই খেতে বেশি ভালো লাগে। পানিটা আমি হাত মেপে দিব। আর আমি খিচুড়িটা একটু নরম করে রান্না করব। গতকাল গরুর মাংস রান্না করেছিলাম, তো একটু মাংস আছে, আর খাওয়ার আগে ডিম ভেজে নিব। খিচুড়িটা রান্না বসিয়ে এখন আমি গোছল করে নিব, আর গোছল করেই দুপুরের খাবারটা খেয়ে নেব। বিকেল 5টার পরে আকাশের দিকে তাকিয়ে দেখি রংধনুর অসাধারণ একটা দৃশ্য, তাই আমি একটু ক্যামেরা বন্দি করলাম। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।